নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয়, আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে আমার অতিথি কুয়েত নিবাসী আমার বন্ধু শ্রী পার্থ মহলানবিশ। অতিথি সম্পর্কে দু চার কথা। নমস্কার পার্থ। তার কারণ কতদিন কুয়েতে আছে, কি করছে, কি ব্যাকগ্রাউন্ড একটু না জানলে আপনাদের ঠিক এগোবে না আমাদের কথোপকথন। Partho Sharathi Mawlanovis is a senior drilling and workover engineer in Deep Drilling Group, Kuwait Oil Company, Kuwait. He's a member of the Institute of Engineers India. Partho is in Kuwait for the last 10 years from 2010. His team is focused on drilling and workover operations in different oil fields of Kuwait. He has been keenly involved in drilling some of the deepest and most challenging Jurassic oil wells in North Kuwait. Partho joined ONGC in his initial days as an engineer after graduation from Jadavpur University as assistant engineer and went to become superintendent engineer when he left in 2010. Partho served many projects of ONGC across India, namely Agartala in Tripura, Camp Bay in Gujarat and Mumbai offshore. Partho Sharathi Mawlanovis is a first-class graduate civil engineer from Jadavpur University, Kolkata, 1989. Pass out. He's completed his schooling from St. Lawrence High School. Partho is an avid sports lover and represented his school in football. He also represented his school in regional cricket team as well as in ONGC and played cricket for his company in Kuwait. সুতরাং আমরা একজন ইঞ্জিনিয়ার কাম প্লেয়ার কাম ওএনজিসি নবরাত্রা কোম্পানির একজন লোক যে 20 বছর ওএনজিসি তে ছিল এবং আজকে 10 বছর কুয়েতে আছে। সো দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং। পার্থ, কুয়েতের অবস্থা কি এই করোনার? আমার কুয়েতে আমি কি তোর একটু হিস্ট্রি থেকে শুরু করব, মানে কবে থেকে করোনা ধরা পড়লো ইনিশিয়াল ডেজ থেকে যে যে জিনিসগুলো দর্শকরা শুনতে ইন্টারেস্টেড, একটা হচ্ছে ইনিশিয়াল ডেজ, কখন ফার্স্ট ডিটেক্টেড হলো, রেট অফ প্রগ্রেশন কি, আজকের কি অবস্থা। সো উইল গো ওয়ান বাই ওয়ান, যে ইনিশিয়াল ডেজ এবং ঠিক আজ। হ্যাঁ, তো প্রথম যে কুয়েতে ধরা পড়লো সেই ডেটটা হচ্ছে তোর 24th of February প্রথম কুয়েতে করোনা কেস ধরা পড়লো। ওকে, তো এরপরে তুই যদি দেখিস যে হাউ ইট প্রোগ্রেস, তো 1.5 মাস ধরে কিন্তু নাম্বার অফ তোর কোভিড পজিটিভ ইন কুয়েত ওয়াজ ইন ডাবল ডিজিট, মানে তখনও সেঞ্চুরি হয়নি বলা যায়, মানে 100 তখন রিচ করলো না। 6th এপ্রিলে গিয়ে দেখা যাচ্ছে যে ওটা 100 রিচ করছে। আচ্ছা, ঠিক আছে। 6th এপ্রিলে যখন 100 রিচ করলো, তারপরে 24 ফেব্রুয়ারি থেকে 6th এপ্রিলে 100। আচ্ছা, ওকে, 100 হলো। 29th এপ্রিলে যদি আমরা যাই, তার 23 দিন পরে তখন আমরা দেখছি ওটা কিন্তু কন্টিনিউয়াসলি 300-র কাছে হোভার করছে। ঠিক আছে, 300-র কাছাকাছি যায়। এরপরে আমরা 300 কাছে। এরপরে যখন আমরা যাচ্ছি 5th মে, মানে রিসেন্ট টাইমসে 5th মেতে ওটা দেখা গেল 500-র কাছে যাচ্ছে, মানে 500 কোভিড পজিটিভ হচ্ছে পার ডে। ঠিক আছে, এরপরে তুই দেখ এতটা গ্যাপের পরে হঠাৎ করে 5 দিনের মধ্যে এই 10th মে, গত 10th মে ওটা হঠাৎ করে দেখা গেল 1000 হয়ে গেল। আচ্ছা, পার ডে 1000, ডবল পার ডে, হ্যাঁ ডাবল হয়ে গেল, পার ডে 1000 হয়ে গেল। এবং এখন অব্দি ওটা কিন্তু কন্টিনিউ করছে, ইট ইজ ±100, কোনোদিন হয়তো 900 হচ্ছে, কোনোদিন হয়তো 1100। এই হলো প্রোগ্রেশনের হিস্ট্রি। হ্যাঁ, কুয়েতে। তো এখন কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু প্রায় 17,000 লোক ওখানে তোর কোভিড পজিটিভ। 17,000 লোক, 17,000 কোভিড পজিটিভ। কুয়েতের পপুলেশনটা কি, হোয়াট ইজ দ্য করেছে? পপুলেশন হচ্ছে अराउंड 42-43 এরকম লাখস। বুঝতে পেরেছিস? তুই যদি কলকাতার সঙ্গে কম্পেয়ার করিস, তোর দর্শকরা জানতে চাইবে, কলকাতা হচ্ছে প্রায় 1.5 কোটি, সেখানে কুয়েত পুরো কান্ট্রিটা হচ্ছে 43 লাখ বা 45 লাখ তুই যদি ধরিস। আচ্ছা, এর মধ্যে আমি তোকে বলে দিই, এরিয়াটা হচ্ছে अराउंड 18,000 স্কয়ার কিলোমিটার। ঠিক আছে, তুই যদি ওয়েস্ট বেঙ্গলের এরিয়া দেখিস, তার 1/5 হচ্ছে কুয়েতের এরিয়া। তার মানে বুঝতে পারছিস কত ছোট একটা দেশ। সেখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি 17,000 মতো ইনফেক্টেড, তার মধ্যে রিকভার করে গেছে 4,700।
4,700 জন রিকভার করে গেছে। মৃত্যু হয়েছে আজ অব্দি মৃত্যু হয়েছে 121 জন মারা গেছে। এবং এই যে মৃত্যুটা হচ্ছে যারা আইসিইউতে আছে তাদের থেকে তো মৃত্যুটা হচ্ছে প্রায় 200 জন আইসিইউতে আছে, তার মধ্যে 100 জন কিন্তু ক্রিটিক্যাল। তো আমি যদি বলি যে এবার তোর প্রশ্নটা মানে তোর হয়তো লোকে জানতে চাইবে কি করে কুয়েতে এলো, যে 24 ফেব্রুয়ারি এক্স্যাক্টলি কুয়েতে থেকে এলো না, শুরু হলো কি করে, কেন ইটস আ ম্যান বোর্ন ডিজিজ? আমরা ইয়েস, তো আমরা দেখছি যে তোর প্রথমে চায়নাতে ধরা পড়েছিল, চায়নার সঙ্গে কিন্তু ইরানে ধরা পড়েছিল, তুই যদি খেয়াল করে থাকিস। ইরানে যেহেতু ধরা পড়েছিল, এই যে লোকেরা এসেছিল 24-তে তাদের মধ্যে কিন্তু ইরানের লোক ছিল, তার মানে আমরা ধরে নিতে পারি যে ইরান থেকে ওটা এসেছিল। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই তারপর যখন কখন গভর্নমেন্ট কখন মানে করলো যে ঠিক করলো যে and what are the ways and methods it took to prevent the disease? তো এই যে তোর আমরা আসছি ধর 7th মার্চ, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডে। 7th মার্চে ওরা কি করলো, অনেকগুলো দেশ থেকে ফ্লাইট বন্ধ করে দিল, যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ইজিপ্ট, যেখান থেকে বেশিরভাগ লোক যায় আর কি, এরকম 7টা কান্ট্রি থেকে ওরা ফ্লাইট বন্ধ করে দিল। এবং তার আগে যারা ওখানে পৌঁছেছিল তাদের কিন্তু ইন্টেন্সিভ তোর হয়েছে, মানে ওরা ফ্লাইট থেকে নামার পরে ওদের একটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে একটা কাগজ নিতে হয়েছে, 14 দিন পরে আবার মিনিস্ট্রি অফ হেলথে গিয়ে বলতে হয়েছে যে আমি কিন্তু ভালো আছি, ওখান থেকে আবার একটা কাগজ নিয়ে এসে রিপোর্ট করতে হয়েছে। তার মানে 7th মার্চ থেকে বন্ধ করলো। হ্যাঁ, 7th মার্চ এই ফ্লাইট গুলো বন্ধ হলো, প্লাস কোয়ারেন্টাইন আইসোলেশন কি শুরু হলো তখন থেকে, যে যারা 7th অবধি এসেছিল তাদেরকে আইসোলেট, কোয়ারেন্টাইন আইসোলেশন যারা ধরা পড়ছে তাদের তখন আইসোলেট করছে। হ্যাঁ, এরপরে কি হলো, এরপরে অ্যারাউন্ড মিডল অফ মার্চ ওরা কিন্তু সমস্ত ফ্লাইট বন্ধ করে দিল। হ্যাঁ, এরপরে ওরা কি করলো, এরপরে কিন্তু তোর এন্ড অফ এপ্রিলের কাছাকাছি, মানে তোর অ্যারাউন্ড তোর 3rd উইক অফ এপ্রিল ওরা নাইট কারফিউ চালু করে দিল। আচ্ছা, নাইট কারফিউতে ওরা চালু করে দিল, তারপরে সেই নাইট কারফিউটা আবার কিছুদিন পরে ওটা বাড়িয়ে 16 ঘন্টা করে দিল, মানে 8 ঘন্টা মাত্র দিনের বেলা ওরা সকাল 8টা অবধি নাইট কারফিউ করে দিল, বুঝতে পারলি? তো নাইট কারফিউ করার পরে এবার 10th মে যে ফিগারটা আমি বললাম, এবার তোরা বুঝতে পারবি, রিলেট করতে পারবি। 10th মেতে যখন 1000 কেস আসছে, সেই মুহূর্তে ওরা পুরো কান্ট্রিতে কারফিউ করে। এই কারফিউ বুঝলাম, এটা কি লকডাউন, আমরা এখানে যেরকম বলছি লকডাউন, সেরকম লকডাউন কি হয়েছে কুয়েতে নাকি? না, এটা হচ্ছে লকডাউন এর আগে। লকডাউনটা যেটা ছিল দুটো স্পেসিফিক এরিয়াতে, যখন নাইট কারফিউ ছিল তখন ওখানে লকডাউনও ছিল। আচ্ছা, কিন্তু কারফিউ মানে কারফিউ মানে যে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে, only if you have a curfew pass you can go out। হ্যাঁ, তো আমি তোকে বলছি যে এরপরে প্রশ্ন আমি বলি। হ্যাঁ, 10th মে থেকে 30th মে, 10th মে থেকে 30th মে, সরি 10 থেকে 30th মে হচ্ছে তোর এখন কারফিউ চলছে। আচ্ছা, এখন কারফিউ এখন কারফিউ কতক্ষণের জন্য চলছে? এখন হোল ডে মানে 24 আওয়ার্স, মানে হোল ডে হোল নাইট, 24 আওয়ার্স। যখন শুরু হয়েছিল, এখন তো কারফিউ, যখন শুরু হয়েছিল তখন কি এই সোশ্যাল ডিস্টেন্সিং, আইসোলেশন এগুলো মানা হচ্ছিল? মানে সোশ্যাল ডিস্টেন্সিং কি মানা হচ্ছিল? কমপ্লিটলি মানা হচ্ছিল, মানা হচ্ছিল। অফিসে সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, গভর্নমেন্ট অফিসে, অনলি প্রাইভেট কোম্পানি খোলা ছিল, তারাও সোশ্যাল ডিস্টেন্সিং মেনে মাস্ক পরে কাজ করছিল। তোকে একটা মানে আমি একটু এগিয়ে যাচ্ছি ব্যাপারটা, কি কি স্টেপ নিয়েছিল। মাস্কের কথাটা যখন উঠছে, এখন এই মুহূর্তে কিন্তু যে কারফিউ টাইমে তুমি যদি মাস্ক না পরে বাইরে বেরো, তাহলে তোমার কি জরিমানা হতে পারে, সেটা হচ্ছে 3 মাসের জেল। 3 মাসের জেল শুধু না, তার সঙ্গে 12 লাখ টাকা, মানে ইন্ডিয়ান রুপিজে 12 লাখ টাকা ফাইন, মানে জরিমানা। তার মানে চিন্তা করছি কি ধরনের স্ট্রিক্ট ওরা হয়েছে। এটা একটা এক্সাম্পল দিলাম, আরো বলবো যে ওরা কারফিউ টাইমে কি কি করছে। আচ্ছা, এই যে এখন যে সারা বিশ্বে যে কথাগুলো খুব তোর নর্মাল হয়ে গেছে, মানে এখন দ্য নিউ নর্মাল টার্মিনোলজিস লাইক আইসোলেশন, কোয়ারেন্টাইন, এইগুলো কি
এই কোয়ারেন্টাইন আইসোলেশন কি কুয়েতেও হয়েছে ইন স্টেপস, এই যে এটা হওয়ার আগে, কারফিউ হওয়ার আগে? ইয়েস ইয়েস, যারা তোর ওরা কুয়েতিদের বাইরে থেকে আনছিল, যেমন আমাদের যখন বাইরে থেকে আনছিল তাদের যদি ধরা পড়তো বা এক্সপার্টদেরও যদি ধরা পড়তো, তাহলে কিন্তু ওদের কোয়ারেন্টাইনে পাঠানো হতো, এবং কোয়ারেন্টাইনের জন্য বিভিন্ন জায়গা ওরা ফিক্স করে রেখেছিল যে এই জায়গায় কোয়ারেন্টাইনে পাঠাতো। এখানে আমি বলে রাখি পপুলেশনের ব্যাপারে একটা কথা যেটা বলা হয়নি, ইন্ডিয়ান পপুলেশন কিন্তু ওখানে খুব বেশি, মানে আউট অফ দিস 40 to 43 lakhs, ইন্ডিয়ান পপুলেশন ইজ 8 lakhs। তার মানে বুঝতে পারছিস প্রায় 1/5 হচ্ছে ইন্ডিয়ান পপুলেশন। তো ইন্ডিয়ানরাও কিন্তু এফেক্টেড হচ্ছে, ইন্ডিয়ানরাও এফেক্টেড। এটা আমি জাস্ট বলে রাখলাম। তোর চেনা জানা কি কেউ এফেক্টেড হয়েছে তোর কুয়েতে? তোর চেনা জানা এখন অব্দি কেউ হয়নি, এখন অব্দি কেউ হয়নি। আর ওখানে কি যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার লাইক ভেন্টিলেটরস, বেডস, যেটা আমেরিকাও একসময় দুশ্চিন্তায় পড়ে গেছিল যে whether they would be able to handle it or not, কি ভারতবর্ষ এখন দুশ্চিন্তায় রয়েছে যে আজকে যদি সত্যি আউটব্রেক হয়? এখনো তো আমাদের আউটব্রেক হয়নি, কিন্তু সেটা কি কুয়েতে মানে রাইট কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার ইজ দেয়ার? ইনফ্রাস্ট্রাকচার আছে, তোর হসপিটালও আছে, গভর্নমেন্ট হসপিটাল। এখন আমি যা জানি যে এখনো ওরা কিন্তু গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি যে ওরা কিন্তু তোর যে টেস্টটা করাচ্ছে ফ্রি অফ কস্ট। সুতরাং যে কোনো লোক, সে গরিব হোক বা বড় লোক হোক, হসপিটালে যদি যায়, গভর্নমেন্ট হসপিটালে যদি যায়, তাকে কিন্তু ফ্রি অফ কস্ট টেস্ট করা হবে, এবং তাকে তোর এখন অব্দি ইট ইজ অ্যাডিকুয়েট। এরপরে আউটবাস্ট হলে তো কেউ জানে না কি হবে, এরপরে তো উই ডোন্ট নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। আশা করা যায় যে কিছু একটা হবে ভালো। আচ্ছা, এই যে আইসোলেশন, কোয়ারেন্টাইন কিংবা দ্য টোটাল ইকোসিস্টেম যেভাবে আমাদের এই করোনা ভাইরাস ডিল করা হচ্ছে, লোকে কিন্তু আইসোলেশন কোয়ারেন্টাইনেও ভয় পাচ্ছে, এবং তার সাথে সাথে তোর টেস্টিং এও ভয় পাচ্ছে। তুই অ্যাডিকুয়েট, প্রথম হচ্ছে তোদের ওখানে কুয়েতেও কি লোকে টেস্টিং এ ভয় পাচ্ছে? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাডিকুয়েট টেস্টিং কি হচ্ছে? তার কারণ এখানে বলা হচ্ছে the study from the whole world that if you can handle the testing well, then you can control the disease well. এই দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে লোকেরা ভয় পাচ্ছে কিনা টেস্টিং করতে, এগিয়ে আসছে কিনা, আর সেকেন্ড হচ্ছে যে অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা টেস্টিং। আচ্ছা, প্রথম যেটা প্রশ্ন, ভয় পাচ্ছে কিনা, এটা তো দেখ ইন্ডিভিজুয়াল ব্যাপার, লোকের ইন্ডিভিজুয়াল ব্যাপার। কিছু লোকের মনে তো ভয় কাজ করছে, কারণ কনসিকুয়েন্সটা তো খুব একটা ভালো নয় কোয়ারেন্টাইনে যাওয়া ইত্যাদি। এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাইছি যে ওরা যে স্টেপটা নিয়েছে ডিউরিং কারফিউ, যেহেতু মানে টেস্টিংটা বাড়ানোর জন্য ওরা কি করেছে, এয়ারপোর্টে একটা সেটআপ করেছে যেখানে হচ্ছে ড্রাইভ থ্রু টেস্টিং আর কি। মানে এখানে কি হবে, র্যান্ডমলি যে কোনো কুয়েতের নিবাসীকে র্যান্ডমলি সিলেক্ট করা হবে, ডিপেন্ডিং আপন ওখানে বলে সিভিল আইডি নাম্বার, এখানে ধর যেটা আধার কার্ড। তো তোর ফোনে একটা SMS আসবে যে ইউ হ্যাভ বিন কল্ড অন সাচ এন্ড সাচ ডেট টু দি এয়ারপোর্ট, ইউ ক্যান বি অ্যাকম্পানিড বাই এ ড্রাইভার। ঠিক আছে, এবার তোকে সমস্ত জিনিসপত্র নিয়ে ইউ শুড বি রেডি ফর 4 weeks, তোকে ওখানে যেতে হবে এবং তোকে টেস্ট করাতে হবে। তো এইটা ওরা দিনে 180টা করে টেস্ট এখন শুরু করেছে করা। তার মানে এখন যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে টেস্ট না করে, তাকে বাধ্য করা হচ্ছে র্যান্ডমলি সিলেক্ট করে যে কোনো এরিয়া থেকে, যে কোনো জায়গা থেকে একটা লোককে তুলে তার নাম দিয়ে তাকে সিলেক্ট করে তাকে টেস্ট করা। এই অবভিয়াসলি টেস্টটা বেড়ে যাবে এবং ধরা পড়ার চান্সও বেড়ে যাবে, এবং যদি র্যান্ডমলি সিলেক্টেড হয় বিভিন্ন জায়গা থেকে, ছড়ানো জায়গা থেকে হবে, একটা জায়গায় কনসেন্ট্রেটেড হবে। এই একটা স্টেপ ওরা নিয়েছে টেস্টিং এর ব্যাপারে। আর টেস্টিং কিট কি যথেষ্ট আছে সারা বিশ্বের? একটা প্রথম দিকে আবার বলছি, মানে the best of the country, the most powerful country in the world, USA তেও টেস্টিং কিট ছিল না, and প্রেস এবং সাধারণ জনতার একটা ক্ষোভ ছিল টেস্টিং হচ্ছে না। কুয়েতে কি টেস্টিং এর ক্যাপাবিলিটি প্রথম থেকেই ছিল? এখন তো বলছিস যে র্যান্ডমলি তুলে লোককে টেস্ট করা হচ্ছে, প্রথম থেকেই কি ছিল, or it was gradually acquired? না, আমার মনে হয় আমরা অত খবর তো পাই না, কারণ আমরা তো ধর আমরা অয়েল সেক্টরে কাজ করি, মেডিকেল সেক্টরে কি হচ্ছে আমরা এখানে অত খবর পাই না। তবে যেহেতু টেস্টিংটা হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে দে হ্যাভ অ্যাডিকুয়েট টেস্টিং কিটস, না হলে তো ওরা এত টেস্ট করতো না, ওরা টেস্টটা বাড়াতে চাই। রাইট। এবার একটা ইন্টারেস্টিং প্রশ্নে আসি তোর এতে, যেহেতু তুই
ওএনজিসি তে ড্রিলিং এ ছিলি এবং কুয়েতেও গত 10 বছর ধরে আছি, এবং এই যে আমরা শুনতে পাচ্ছি, এটা আমার দর্শকদের প্রশ্ন, যে অয়েলের প্রাইস পড়তে পড়তে একদম জিরোর তলায় পড়ে গেছে, ইনফ্যাক্ট মানে ইটস নেগেটিভ প্রাইস, অথচ আমাদের এখানে কিন্তু অয়েলের মানে পেট্রোলের প্রাইস বেড়েছে, মানে পেট্রোল ডিজেল গ্যাসের প্রাইস, গ্যাস বলি বেড়েছে। এই অয়েলের প্রাইস পড়ে যাওয়াতে ফার্স্ট অফ অল তোদের কি ওখানে কোনো মানে তুই যেখানে কাজ করিস সেখানে কি মানে সেই কোম্পানির কোনো ডিফারেন্স হচ্ছে? এক, আর এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে অয়েলের প্রাইস পড়ছে কিন্তু আমাদের তেলের দাম বাড়ছে কেন? প্রথমটা তোর কোম্পানি। প্রথম প্রশ্ন হচ্ছে দেখ, যে অয়েলের প্রাইস যেটা পড়েছিল সেটা হচ্ছে WTI ক্রুড আর কি, যেটা আমেরিকান ক্রুড আর কি, ওয়েস্টার্ন টেক্সাস। ব্রেন্ট ক্রুড যেটা, সেটা কিন্তু ওই 20 কাছাকাছি নেমে গেছিল। তো এরপরে কি হলো, যেটা ওপেক কান্ট্রি যেটা আছে, যারা আছে তারা ডিসাইড করলো যে প্রোডাকশন কমিয়ে দেবে। তো অ্যারাউন্ড 15 to 20% অলরেডি ওরা প্রোডাকশন কমানোর দিকে এগিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে কুয়েত এবং তোর সৌদি আরেবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, এরা কিন্তু প্রোডাকশন কমাচ্ছে। তো নেক্সট মিটিং ওদের আছে 9th and 10th জুনে, তখন বোঝা যাবে ওরা কোন দিকে এগোচ্ছে। তো প্রাইসটা যে পড়েছে অবশ্যই তার এফেক্ট কুয়েতে পড়ছে, কারণ কুয়েতের ইকোনমিটা পুরোপুরি অয়েলের উপর। এবং আমি যেখানে কাজ করছি, যেটা কুয়েত অয়েল কোম্পানি, দ্যাট ইজ দ্য অনলি কোম্পানি দ্যাট প্রডিউসেস ক্রুড। মানে আমরা ক্রুড এক্সপ্লোরেশন করে, আমরা ড্রিলিং করে ক্রুডটাকে বের করি, তো রিফাইনিংটা আলাদা। তো অবভিয়াসলি তেলের দাম পড়লে কেওসি মানে আমার কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ কুয়েত, কারণ কুয়েতের রেভিনিউ 90% আসছে অয়েল থেকে, তো অবভিয়াসলি এদের অবস্থা একটু খারাপ তো হবেই, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো কিভাবে কি হবে সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু অবস্থা তো একটু খারাপ হবে। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোর, যে অয়েল প্রাইস কমে যাচ্ছে কিন্তু আমাদের এখানে বেড়ে যাচ্ছে কেন? এটা তো গভর্নমেন্টের ব্যাপার, এর মধ্যে এক্সাইজ আছে, এর মধ্যে নানা রকম ফ্যাক্টর আছে যেগুলো তোর মানে। আর অনেক সময় কি হয় আমাদের এখানে, আমি যত জানি ইন্ডিয়াতে বোধহয় ক্রুডটা তোর পারচেস করা হয় হয়তো একটা লং টার্ম কন্ট্রাক্ট, কিন্তু আমি শুনেছি যে এখন যে পারচেস করা হয়েছে সেটা বোধহয় তোর মানে লোয়ার প্রাইসে বোধহয় ওরা পারচেস করেছে। এফেক্ট কি হবে আমি তো বলতে পারবো না বল, কারণ এটা তো সম্পূর্ণভাবে গভর্নমেন্টের হাতে। কিন্তু এটা সবার দর্শকদের প্রশ্ন কিন্তু, যে অয়েলের, যে কুয়েতের সাথে সুজাদা কথা বলবেন, একটু জিজ্ঞেস করে নেবেন যে অয়েলের প্রাইস পড়ছে জিরো নেগেটিভ, আমাদের কি করে এটা আমরা কেউ বুঝতে পারছি না। এটা কিন্তু খুব একটা, আপনি যখন পেয়েছেন আপনার গেস্টকে, যে হ্যাঁ, তো এইটাই একটা সামান্য আশার আলো ছিল যে করোনাতে, যে অয়েলের প্রাইস অনেক পড়েছে, আমরা যদি খানিকটা এরপর এটা বেনিফিট পাই। তা আমি তো তোর কথা খুব আশা ভরসা পাচ্ছি না। হ্যাঁ, যাই হোক, আমরা লেটেস্ট মুভ টু একটু হালকা থেকে অন্য প্রশ্নে যাচ্ছি। আজ তোর কোম্পানিতে, অ্যাজ অফ নাও, তোর কোম্পানিতে কি কোনো লে অফ কিংবা কোনো জব কাট হয়েছে তোর কোম্পানিতে? বিকজ ইউ সে দ্যাট কুয়েত ইজ 90% ডিপেন্ডেন্ট অন অয়েল, মানে, আর তোরা ক্রুড অয়েল ইয়ে করে সেখানে অয়েল প্রোডাকশন কমিয়ে দেওয়া হয় বলছে, কোনো মানে জব কাট কি হয়েছে? না, এখন অব্দি আমাদের এখানে হয়নি কোনো জব কাট, আমাদের কোম্পানিতে এখন অব্দি হয়নি। জব কাট, পে কাট কিছু হয়নি, তাই তো? যে পে কাট এখনো হয়নি। এবার আসি একটু যে তুই অনেক বিদেশে রয়েছিস প্রায় 10 বছর, সো আই প্রিজিউম যে তোর সারা বিশ্বের অর্থনীতি সম্বন্ধে একটা জ্ঞান আছে, একটা জেনারিক জ্ঞান আছে। কেন? বিকজ ইউ হ্যাড বিন ইন দ্য বেস্ট অফ দ্য কোম্পানি ইন দ্য কান্ট্রি, দ্যাট ইজ ওএনজিসি, এবং তারপরে তুই কুয়েত অয়েল কোম্পানিতে আছিস, গত 10 বছর ধরেই আছিস। আজকের যে এই যে একটা ইকোনমিক ইম্প্যাক্ট অফ করোনা, আজকে কোনো এয়ারপোর্টে কোনো এয়ারক্রাফট চলছে না, কোথাও কিচ্ছু, কোনো ট্যুরিজম হচ্ছে না, কোনো কিছু, এই যে ব্যাপক একটা যে অর্থনীতিতে যে ধাক্কা, what do you feel? How is the impact? How far will the impact will be, and how do we overcome the impact in a global perspective? ইম্প্যাক্ট তো খুব বেশি। আমেরিকাতে অবস্থা দেখ, আমাদের এখানে অবস্থা দেখ, আমার এখানে আমি যেখানে কাজ করি, আমার সঙ্গে তো পুরো পৃথিবীর সমস্ত দেশের লোকেরাই কাজ করে। যেমন আমার সঙ্গে নাইজেরিয়ান আছেন, আমার সঙ্গে তোর ব্রিটিশ আছেন, অস্ট্রেলিয়ান আছেন, আমার সঙ্গে আমেরিকার অনেকগুলো লোক আছে। everybody is concerned কি হবে, এরপরে কি হতে চলেছে, nobody knows, কারণ
তোকে যেটা বলতে চাইছি, কুয়েতে কিন্তু আমি তোকে বললাম না যেটা, প্রাইভেট সেক্টরে কিন্তু অলরেডি এফেক্ট সিন। আমরা যেহেতু অয়েলে আছি, এটা আছে, প্রাইভেট সেক্টরে কিন্তু কিছু কিছু এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা। তো সেরকম কুয়েতে যখন এত রোবাস্ট ইকোনমি, যেখানে আনএমপ্লয়মেন্ট হচ্ছে 1%, সেখানেও যখন লোকেরা একটুখানি চিন্তিত, লোকেরা ক্রাইসিসের মধ্যে চলে যাচ্ছে, তো অন্য দেশে তো অবশ্যই ব্যাপারটা এফেক্ট করবে। আমি জানি না ইন্ডিয়াতে কি হবে, মানে ইন্ডিয়ার আমরা যদি এটাকে যতক্ষণ না এটাকে ওভারকাম করতে পারি ততক্ষণ তো খুব চিন্তার বিষয় অবশ্যই। এবং সবাই চিন্তিত, আমার সঙ্গে যত লোক আছে সবাই চিন্তিত, সবাই কবে ওনারা বাড়ি ফিরবেন এই নিয়ে সমস্ত সবাই চিন্তিত, কবে প্লেন চালু হবে। দেশে তো কি একটু তোর কেউ হালকা দিকে যদি আমি বলি, হ্যাঁ, হালকা দিকে না, দেশে কেউ এফেক্টেড হয়নি এখনো। হ্যাঁ, একটু হালকা দিকে তুই যখন ইকোনমির ব্যাপারে বলছিলি, হ্যাঁ, একটা কথা বলে রাখি, হয়তো তোর দর্শকরা এই তেলের ব্যাপারে ইয়েটা পেলো না। হ্যাঁ। আমি একটা কথা বলি, আমরা যেমন মাছ ভাত খেতে ভালোবাসি, কুয়েতিরাও কিন্তু মাছ ভাত খায়। আচ্ছা, কুয়েতিরা কিন্তু প্রচন্ড তাহলে ভাবে আমরা মাছ কুয়েতে গেলে ভাত মাছ খায়, ভাতের কোনো অভাব হবে না, এইটুকুনি আমরা জেনে রাখলাম আর কি। কোনো অভাব হবে না। ওদের এগ্রিকালচার একটু হচ্ছে ফিশ। আহ, কুয়েত তো তোর কথা বললি, তুই তো দেশেও দেখছিস। হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন, তোর যে হাউ ইজ ইন্ডিয়া ডিলিং উইথ করোনা? তোর ভারতবর্ষ, দুটো প্রশ্ন আবার এখানে। হাউ ডু ইউ ফিল ইন্ডিয়া ইজ ডিলিং উইথ করোনা? হাউ ডু ইউ ফিল ইজ বেঙ্গল ডিলিং উইথ করোনা আউটব্রেক? ইন্ডিয়া তো হ্যাঁ, আমি যা জানতে পারছি, ইন্ডিয়া তো প্রপার টাইমে লকডাউন করেছে এবং লকডাউনের এফেক্ট হচ্ছে। কিন্তু এখন তো লকডাউন 4 চলছে এখানে বোধহয় ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া এখন অনেকটা ছাড় দিয়েছে আমি যা দেখছি। কিন্তু নাম্বার অফ ইনফেক্টেড কেসেস স্পেশালি মহারাষ্ট্র, তোর তামিলনাড়ু, দিল্লি, এসব জায়গায় তো বেড়ে যাচ্ছে। তো হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যে স্টেপ গুলো তো ভালোই নিয়েছে। আর বেঙ্গলের ক্ষেত্রে যদি বলিস, যে বেঙ্গলে তো আমি দেখলাম স্ট্যাটিস্টিক্স, বেঙ্গলে যা আছে খুবই কম লোক এফেক্টেড হয়েছে। তো আই থিঙ্ক ইট ইজ, ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য কান্ট্রি, বেঙ্গল ইজ ডুইং ওয়েল, উই আর প্রাউড। জাস্ট একটা জেনেরিক একটা আউটভিউ বলছি, পোস্ট করোনা, পোস্ট কোভিড-19 বিশ্বকে কেমন দেখছিস? হাউ ডু ইউ সি দ্য ডিফারেন্ট সেক্টরস ওয়ার্কিং from an international perspective? You are in Kuwait, working with Kuwait Oil Company for the last 10 years. তুই এখানে বেস্ট অফ দ্য স্কুলে পড়েছিস, সেন্ট লরেন্সে পড়েছিস, তুই যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করেছিস, তুই নবরত্না কোম্পানির বেস্ট কোম্পানি ওএনজিসি তে 20 বছর ছিলি। নাও ইউ আর Kuwait Oil Company, the only company which extrudes crude oil in Kuwait, and there for 10 years, এক দশক ধরে আছিস। How do you see the world moving post COVID? পোস্ট কোভিড তো আমাদের যেগুলো নিউ নর্মাল, সেগুলো নিয়েই চলতে হবে। আর এখন তো হু বলছে যে আমাদের করোনা নিয়েই চলতে হবে। তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। মাস্ক, গ্লাভস, এগুলো মনে হয় যে আমাদের অনেকদিন ধরে ইউজ করতে হবে। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দ্য সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলো সমস্ত মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। কাজ তো করতেই হবে, দেখ, কিছু তো করার নেই, কাজ করতে হবে। কিন্তু we cannot afford to sit idle for months কাজ তো together. করতেই হবে। ইয়া ইয়া কাজ করতে হবে, কিন্তু নিউ নর্মালে কাজ করতে হবে আমাদের। যেমন আমি তো যেটা বলতে ভুলে গেলাম, যে কুয়েতে কিন্তু রিস্ক যেগুলো যারা ড্রিলিং করছে, এগুলো কিন্তু ভেরি হাই কস্ট। এগুলো মানে তোর কস্টটা যাই হোক ভেরি হাই কস্ট। এগুলো কিন্তু 24/7 কাজ করে যাচ্ছে, এরা কিন্তু থামেনি, একটা রিগও কিন্তু থেমে থাকেনি, এরা কিন্তু কাজ করে যাচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং মানছে, মানে নানা রকম ভাবে ইয়ে করে কাজ এরা চালিয়ে যাচ্ছে, এবং কাজ চালাতেই হবে। অফিসের কাজটা একটু বন্ধ আছে, কিন্তু বাড়ি থেকে ফোন করে বা ল্যাপটপে ইমেল করে ওয়ার্ক ফ্রম হোম ইজ চালু আছে, এগিয়ে যাচ্ছে, কাজ তো থামেনি ওখানে। ওয়ার্ক ফ্রম হোম চালু আছে, এবং মিটিংসও ওয়ার্ক ফ্রম হোমে হচ্ছে। মিটিংসও তোর ডিফারেন্ট প্ল্যাটফর্মসে, ইন্টারনেট প্ল্যাটফর্মসে মিটিং চলছে। সুতরাং কাজ থেমে থাকেনি। আমি আশা করব যে পৃথিবীর অন্য দেশেও কাজ থেমে থাকবে না, কাজ তো এগিয়েই যাচ্ছে। পড়াশোনাও এগোচ্ছে, স্কুলের পড়াশোনাও চলছে। চলে আসছি প্রোগ্রামের একদম শেষে। আমার সেকেন্ড লাস্ট প্রশ্ন, এনি জেনেরিক মেসেজ ইউ ওয়ান্ট টু গিভ, এনি জেনেরিক মেসেজ রিগার্ডিং করোনা, করোনা আউটব্রেকিং, জেনেরিক মেসেজ রিগার্ডিং করোনা? কিছু সেরকম কিছু বলার নেই, এ তো মানে আনএক্সপেক্টেড।
হাউ ডু ইউ ফিল যে very very কি কোন সময় একটা মেডিসিন কিংবা একটা ভ্যাকসিন আসতে পারে? হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর কান্ট্রি, ইন কুয়েত? কি লোকে বলা বলি করছে যে হাউ লং দে আর এক্সপেক্টিং আ ড্রাগ অর আ ভ্যাকসিন? আমরা যা আর ইউর কলিগসরা কি বলছে? তুই বললি সারা বিশ্বের কলিগ আছে তোর ওখানে, আর বিভিন্ন দেশেও। আমার তো যতদূর শুনেছি যে এই বছরের শেষের আগে তো অক্টোবর নভেম্বর আগে, তার আগে তো আই ডোন্ট থিঙ্ক এনিথিং ইজ পসিবল। আই ডোন্ট নো। অনেকগুলো ওষুধও তো চেষ্টা করা হলো, অ্যাজিথ্রোমাইসিন, হাইড্রোক্সিক্লোরোকুইন। দেখা যাচ্ছে এখন এটা টোটালি আমরা একটা অজানা শত্রুর এগেইনস্টে লড়ছি এখন। You are hopeful that it's going to be corrected, তাই তো? Yeah, we have to hope. আমার last question is your message during this COVID-19 time, করোনার সময় আমার দর্শকদের জন্য তোর মেসেজ from a person who is in Kuwait for 10 years. My message, your last option, last question from my end and your last একটা জিনিস বলছি, ওরা কারফিউতে ওরা কি করেছে, কারফিউতে ওরা 7 দিনে একদিন বাজার করতে দিচ্ছে। কুয়েতে আমাদের 7 দিনে একদিন বাজার করতে দিচ্ছে। তো আমি কারো এগেইনস্টে কিছু বলছি না, কারো কিছু কথা বলছি না, আমি জাস্ট এটা বলতে চাইছি বাড়ি থেকে যতটা কম বেরোনো যায় সেটাই ভালো। বাড়ির মধ্যে থাকা ভালো, কারণ বাড়ির মধ্যে অনেক সময় আমাদের বৃদ্ধ বাবা মা, সমস্ত বৃদ্ধ-বৃদ্ধারা আছেন। যতটা কম বেরোনো, লোকে বাজার করছে 2 ঘন্টার জন্য, only for 2 hours। আমার মনে হয় এটা একটা ভালো স্টেপ। থ্যাংক ইউ পার্থ, থ্যাঙ্কস ফর ইউর টাইম। একটা আমরা বিশ্বের নানান জায়গা থেকে কথা বলছি। ইটস আ প্লেজার টকিং টু ইউ। তোর সব সময় হাসি মুখটা আমার এখনো মনে আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকে আজ অব্দি, whenever you have very smiling face, you faced every situation in life with a smile. Keep on smiling. আমার দর্শকদের থেকেও বলছি, we wish you good health and good luck in all your ventures in future. আমরা চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে। আপনারা দেখছেন আমার সাথে করোনার কাহিনী, সঙ্গে সুজয় ফর দ্য লাস্ট সো মেনি উইকস। আমরা চলতে থাকবো। শেষ করার আগে বলবো, প্রত্যেক দিনের মতন যেরকম বলি, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার।